রূপগঞ্জে সেজান জুস কারখানার ভয়াবহ আগুনে মৃত্যুর মিছিল, নিহত 52, 48 লাশের ময়নাতদন্ত সম্পন্ন, ডিএনএ পরীক্ষা শেষে হস্তান্তর। যেভাবে আগুন লাগছে তো দেখেন নাই গো, আমরা তো চোহে দেখছি, পাখি হলে উড়ারে যাইতাম সব শেষ। হতাহতদের ঘটনায় স্বজনদের সাথে পুলিশের সংঘর্ষ। কারখানা ভবনে ছিল প্রচুর দাহ্য পদার্থ, নিদারুণ চিৎকারেও মন গলেনি কর্তৃপক্ষের। নিয়ে একটা রুমের ভিতরে আছি, রুমের ভিতরে 20-25 জন মহিলা লইয়া এটার ভিতরে ঢুকছে পরতে আর বাড়িতে পারে নাই। আগুনের শুরুতেই কিন্তু প্রথম এক্সিটটা ব্লক হয়ে যায়, এরপরে বাকি থাকে একটি এক্সিট। এখন যেটা আমি বললাম যে র মেটেরিয়ালে আগুন ধরে যাওয়ার পরে তারা দ্বিতীয় এক্সিটে আসলে যেতে পারে না। দেশে করোনার থাবা আরও ভয়াবহ। 24 ঘন্টায় রেকর্ড 212 মৃত্যু, শনাক্ত ছাড়ালো 10 লাখ। রোগী বাড়ছে রাজধানীতে, 5 স্থানে ফিল্ড হাসপাতাল করার সিদ্ধান্ত। আশ্রয়ণ প্রকল্পের অনিয়ম দুর্নীতি চিহ্নিত করতে মাঠে প্রধানমন্ত্রী কার্যালয়ের একাধিক টিম, দোষীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। উত্তরাঞ্চলে বিপদসীমার উপর বইছে নদ নদীর পানি, বন্যার শঙ্কা। দামের ঊর্ধ্বমুখী ধারায় অস্বস্তি নিত্যপণ্যের বাজারে। এবং টেস্ট থেকে অবসরের চিন্তা রিয়াদের, হারারেতে নিয়ন্ত্রণ নিয়ে শেষ দিন শেষ করল বাংলাদেশ। কোপায় তৃতীয় স্থান নির্ধারণী আজ লড়বে পেরু ও কলম্বিয়া। স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আছে গালিব ইবনে রিয়াজ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নারায়ণগঞ্জের ভুলতায় সেজান জুস কারখানায় নতুন করে আর কোনো লাশ পায়নি ফায়ার সার্ভিস। পঞ্চম তলা ও ছাদ ধসে পড়ায় ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ভয়াবহ এ আগুনে পুড়ে মারা গেছেন 52 জন। হতাহতদের স্বজনদের আহাজারিতে ভারী সেখানকার পরিবেশ। পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ও বিল্ডিং কোড মেনে 6 তলা বিশিষ্ট কারখানাটি করা হয়নি। ফায়ার সার্ভিসের 24 ঘন্টার চেষ্টায় শুক্রবার বিকেলে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি কাজ করছে। মৌ খন্দকার ও প্লাবন রহমানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। নারায়ণগঞ্জ রূপগঞ্জে ভুলতার হাশিম ফুডস লিমিটেডের কারখানা থেকে একের পর এক বের করে আনা হচ্ছে দগ্ধ লাশ, যেন মৃত্যুপুরীতে পরিণত পুরো এলাকা। অগ্নিকাণ্ডের এমন ভয়াবহতা এর আগে দেখেনি স্থানীয়রা। শোকের মাতমে হতবিহ্বল নিহতের স্বজনরা। আমার ভূতের কামন না, সাইতলা মায়া বাবা মরে যাম গা, মরা চিন্তা হই না ধরি আমি কি কইরা বলু। বড় হবে যেভাবে আগুন লাগছে তো দেখেন নাই গো, আমরা তো চোহে দেখছি, পাখি হলে উড়ারে যাইতাম সব শেষ। ফায়ার সার্ভিস জানায় কারখানাটিতে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ থাকায় ব্যাগ পেতে হয়েছে আগুন নিয়ন্ত্রণে। অগ্নিকাণ্ডে নিহত হয় অর্ধ শতাধিক। নিহতদের বেশিরভাগই নারী শ্রমিক। 5 তলার ছাদ, 6 তলার ফ্লোর এটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। মাঝখান দিয়ে এটা ভেঙে গেছে, নিচের দিকে নেমে গেছে ভেঙে। তো আমার কাছে মনে হয়েছে যে 5 তলা 6 তলাটা একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। 6 তলা বিশিষ্ট সেজান জুস ও ফুড প্রোডাক্টসের এই কারখানাটিতে ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা বা কোনো ধরনের নিরাপত্তা কাঠামো। আইনশৃঙ্খলা বাহিনী জানায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 3টা তদন্ত কমিটি এখন পর্যন্ত গঠিত হয়েছে এবং আমরা আশা করছি এই তদন্তের মাধ্যমে কারা দায়ী, কাদের নেগলিজেন্সের কারণে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে এবং কাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে এটা অবশ্যই বেরিয়ে আসবে। পুড়ে যাওয়া লাশগুলো পাঠানো হয় ঢাকা মেডিকেলের মর্গে। সেখানে যেন লাশের মিছিল, দেখে চেনার উপায় নেই। স্বজনদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে লাশ হস্তান্তর করা হবে। আমরা এই ঘটনার সূত্রপাতের এবং কারণ অনুসন্ধানের জন্য আমরা একটা তদন্ত কমিটি করেছি এবং যারা মারা গেছেন তাদেরকে আমরা 25,000 টাকা করে ক্ষতিপূরণ এবং যারা গুরুতর আহত হয়েছে তাদেরকে 10,000 টাকা করে দেবার ব্যবস্থা করেছি। বৃহস্পতিবার বিকেলে লাগা ভয়াবহ এ আগুন মুহূর্তে ছড়িয়ে পড়েছিল পুরো কারখানায়। থেমে থেমে জ্বলা আগুন অবশেষে ফায়ার সার্ভিসের 18টি ইউনিটের 24 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, ঘটনাস্থলে আছেন সহকর্মী আলী তালুকদার, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি এখন আমাদের সঙ্গে। আলী, এখনো কি সেখানে আসলে স্বজনরা অপেক্ষা করছেন কিনা কারোর লাশের জন্য?
ধন্যবাদ গালিব। গত বৃহস্পতিবার এই বুলতা সেজান জুস কারখানায় যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে, সে অগ্নিকাণ্ডে এই পর্যন্ত আমরা ফায়ার সার্ভিস যারা উদ্ধার কাজে ছিলেন তাদের কাছ থেকে জানতে পেরেছি যে 52 জন এখানকার যারা কাজে নিয়োজিত ছিলেন শ্রমিক, তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সেই 52 জনের মধ্যে 3 জনের মরদেহ শনাক্ত করতে পেরেছে। আর বাকি যে 49 জন রয়েছে তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যাওয়ার কারণে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করতে পারেননি, কারণ কার মরদেহ এইটা চিহ্নিত করতে অনেকটাই বেগ পেতে হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে মূলত এই ডিএনএ টেস্ট করা হবে এবং এই 49 জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে হাসপাতালে রয়েছে। ডিএনএ টেস্ট পরীক্ষা করার পর তাদেরকে স্বজনদের কাছে এই মরদেহগুলো হস্তান্তর করা হবে বলে আমরা জানতে পেরেছি। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এই কারখানার যে ভয়াবহতা, সেই ভয়াবহতা কিন্তু এখনও রয়েছে, কারণ এখানে ফায়ার সার্ভিসের দায়িত্বরত যারা রয়েছেন সদস্যরা তারা এখনও কাজ করে যাচ্ছেন, কারণ এই পুরো ভবনটিতে কেমিক্যাল এবং বলা হয়েছিল যে দাহ্য পদার্থ দিয়ে পরিপূর্ণ ছিল এবং সেই দাহ্য পদার্থের কারণে পুরো ভবনটি আগুন ছড়িয়ে পড়ে এবং এর পাশাপাশি যারা এখানে অবস্থান করছিলেন তাদের এই যে আমরা 50-52 জনের মতো যে নিহতের ঘটনা, সেই ঘটনাটি ঘটেছে। তো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে আজকে অর্থাৎ গতকাল বৃহস্পতিবার থেকে তারা যেই কার্যক্রম পরিচালনা করে আসছেন সেই কার্যক্রম শুক্রবার পর্যন্ত তারা করেছেন। আজ শনিবার, সেই শনিবার তারা আবার সকাল থেকে এই উদ্ধার কার্যক্রম শুরু করবেন বলে জানিয়েছেন। এছাড়া আর ভেতরে কারো মরদেহ রয়েছে কিনা সেই বিষয়গুলো নিয়ে স্বজনরা সকাল সন্ধ্যা পর্যন্ত এখানে অপেক্ষা করেছেন। তাদের কাছ থেকে যেই বিষয়গুলো আসছিল যে অনেকেই নিখোঁজ রয়েছেন বা তাদের যারা এখানে কাজ করতেন তাদেরকে পাওয়া যাচ্ছে না, সেই বিষয়গুলো নিয়ে ফায়ার সার্ভিস তাদের যে উদ্ধার কার্যক্রম সেই উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে এবং এই টানা 24 ঘন্টার বেশি সময় ধরে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রমের মধ্য দিয়ে দেখছি যে বিভিন্ন জায়গায় ধ্বংসস্তূপ এবং আগুনের যেই লেলিহান শিখা সেগুলো কিন্তু এখনও দেখা যাচ্ছে এবং জায়গায় জায়গায় যেই দাহ্য পদার্থগুলো রয়েছে, কাগজ বা প্লাস্টিকের যে স্তূপগুলো, সেই প্লাস্টিকের স্তূপগুলো থেকে আমরা দেখেছি যে ধোঁয়া বের হচ্ছে এবং যখনই ধোঁয়া বের হচ্ছে বা কোনো আগুনের চিহ্ন দেখা যাচ্ছে তখনই ফায়ার সার্ভিসের দায়িত্বরত যারা রয়েছেন তারা সেগুলো আগুনগুলোকে পরিপূর্ণভাবে যেই বলা হয় যে ড্যাম্পিংয়ের বিষয়গুলো পরিপূর্ণভাবে নিস্তেজ করার চেষ্টা কিন্তু তারা করছেন, কারণ যতক্ষণ না পর্যন্ত এই যে উদ্ধার কার্যক্রম সেই উদ্ধার কার্যক্রম তারা সমাপ্ত ঘোষণা না করবেন ততক্ষণ পর্যন্তই কিন্তু তাদের এই কাজ চলবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং স্বজনদের কথা বলছিলেন যে স্বজনদের আত্মনাদ এবং যারা নিখোঁজ রয়েছেন প্রাণহানির ঘটনায় যারা এখন পর্যন্ত যাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, সেই স্বজনরা এই ঘটনা ঘটার পর থেকেই এই পুরো এলাকাতে অবস্থান করেন এবং তাদের একটি কথা যে স্বজনদের যে মরদেহ তাড়াতাড়ি তাদের কাছে হস্তান্তর করা হয়, কিন্তু যেহেতু পুরো ভবনে আগুনের ভয়াবহতায় যেই চিহ্ন রেখে গিয়েছে সেইখানে অসংখ্য মানুষ, বলা হচ্ছে যে প্রায় অর্ধশত মানুষ নিহত হয়েছেন এবং আরও আহত হয়েছেন। তো এই যারা মারা গিয়েছেন তাদের যে প্রক্রিয়া রয়েছেন সেই প্রক্রিয়া মধ্যে দিয়ে ডিএনএ টেস্ট না করা পর্যন্ত সেই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে না বলে আমরা জানতে পেরেছি। তো গতকালকে অর্থাৎ আছে শনিবার সকাল থেকে আবার উদ্ধার কার্যক্রম ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পরিচালনা করা হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর নারায়ণগঞ্জের ভুলতায় যেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেখান থেকে। গালিব। আলী, আপনাকে ধন্যবাদ। সেজান জুসের কারখানায় আগুন লাগার পরও শ্রমিকদের কাজ অব্যাহত রাখতে ভবনের নিচে নামার সব ফটক বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। বিশেষ করে ভবনের 4 তলায় কাজ করা শ্রমিকরা বের হতে আহাজারি করলেও তাদের নামতে দেয়নি ফ্লোর ব্যবস্থাপকরা। ফায়ার সার্ভিসও এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে 4 দফা লাগা আগুনে বড় ধরনের ক্ষতি না হওয়ায় এমন অমানবিক সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান স্বজনহারা মানুষ। ভুক্তভোগী স্বজনদের সাথে কথা শুনেছেন আরিফিন শাকিল। এই
মেয়ের খোঁজে মায়ের এমন আর্তনাদ, আকুতি, মিনতির জবাব নেই কারোর কাছে। দীর্ঘ সময় ধরে জ্বলতে থাকা কারখানার ভেতর আটকা পড়া বাবাহারা মেয়ে মাহমুদা কেমন আছে তখনও জানে না কেউ। হুট করে উপার্জনক্ষম মেয়ের এমন পরিণতি কোনো সান্ত্বনায় শান্ত করে না মায়ের মন। আমার শুধু আগুন লাগার পর কারখানার ভেতর আটকা পড়ে এমন অনেকের মেয়ে, কারোর বোন, কারোর ভাই, আবার কারো কারো নিকটাত্মীয়। কিন্তু সেই সময় ফ্লোর ব্যবস্থাপকরা শ্রমিকদের বের না হতে দিয়ে উল্টো তালা লাগিয়ে দেয় দরজায় দরজায়। রাত 9টা অবধি টেলিফোনে স্বজনদের এমন তথ্য দিয়ে বাঁচানোর আকুতি জানান আটকা পড়া কয়েকজন। আমার ভাইয়ের বউ আমার বারবার বোন দিতে ভাই আমার বাঁচা, ভাই আমার বাঁচা। আমরা সাইতলে আমাদের বাচ্চা লুকাট গেলেছি ভাই। নিজে কিছু বাঁচাইতাম, আমার একটা সিঁড়ি দেওয়া ধাক্কা দেওয়া ফালাইয়া দিছে মানুষে। আমি এটা যদি ডুববার লাগে দিত তাও আমার জের আমি বাঁচাই লয়ে তেলাম এলে দিল না আমার যাইবার লাগে। নিচতলায় আগুন লাগছে, এবেলা 4 তলায় আগুন, 2 তলাতে আগুন উঠছে না। এবেলা যদি গেটটা খুলে দিত সবটি লোক বাচ্চা আইতাল লোলে। শ্রমিককে কয় গেট খুলে দিত, যায় তো দুনো সাইডে গেট মারে দিছে। ফেরা ম্যানেজারে নিয়ে একটা রুমের ভিতরে এসি রুমের ভিতরে 20-25 জন মহিলা লইয়া এটার ভিতরে ঢুকছে পরতে আর বাড়িতে পারে নাই। প্রথম দফা দমকল বাহিনীর সদস্যদের প্রায় 12.5 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও নিখোঁজের দাবিদার কেউ খোঁজ পাননি স্বজনের। স্থানীয়রা জানান এর আগে 4 বার আগুন লাগে হাশেম গ্রুপের সেজন জুসের ভবনে, কিন্তু সে সময় বড় ধরনের ক্ষতি না হওয়ায় এবার গুরুত্ব দেয়নি কারখানা কর্তৃপক্ষ। জোরদার করা হয়নি অগ্নি নিরাপত্তা ব্যবস্থা। 4 বার আগুন লাগছে, এদের ব্যবস্থাপনা একটু উন্নত হয় নাই, মানুষ মারার কল মনে হইতেছে। আগুনের শুরুতেই কিন্তু প্রথম এক্সিটটা ব্লক হয়ে যায়, এরপরে বাকি থাকে একটি এক্সিট। এখন যেটা আমি বললাম যে র মেটেরিয়ালে আগুন ধরে যাওয়ার পরে তারা দ্বিতীয় এক্সিটে আসলে যেতে পারেনি। এখন পর্যন্ত আমাদের 1 তলা থেকে 5ম তলা পর্যন্ত সার্চ করা হয়েছে, তো আমরা আশা করি আর ডেড বডি পাওয়া যাবে না। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী যে নিয়ম কানুনগুলো ছিল সেগুলো সবকিছু এখানে ছিল না। অগ্নিকাণ্ডের পরপরই গা ঢাকা দেয় কারখানার দায়িত্বশীল কর্মকর্তারা। কথা বলতে রাজি হননি ঘটনাস্থলে থাকা এক ব্যবস্থাপক। 12.5 ঘন্টার চেষ্টায় প্রথম দফার আগুন নিয়ন্ত্রণে আসার পর দ্বিতীয় দফায় আবারও ভবনের উত্তর পাশে আগুন লাগে। আরিফিন শাকিল, নিউজ 24, নারায়ণগঞ্জ। রূপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর বহু হতাহতের খবরে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেন শ্রমিক ও স্বজনরা। বিক্ষোভের সময় আনসার পুলিশের সাথে সাংবাদিকরাও তাদের হামলার শিকার হন। পুলিশ জানিয়েছে অর্ধশতাধিক মৃত্যুর ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর স্বজনদের বাড়ি আহাজারি। 52 মরদেহ উদ্ধারের পরও আরও শ্রমিক নিখোঁজ রয়েছেন, এই দাবি তাদের। সন্ধান পেতে শুক্রবার সকাল থেকে এই কারখানার সামনে অবস্থান নেন নিখোঁজদের আত্মীয় স্বজন। তারা অভিযোগ করেন এই মৃত্যুর দায় কারখানা কর্তৃপক্ষের। তোমরা একটা মিনিট লাগে আমার বুকটার মাঝে আমার আনে দাও। বাদে সুপারভাইজার কইতেছে আগুন লাগছে বাদে সবাই সাটা দিয়ে ফালতে পড়ছে, কেউ তালা মারে তৈছে বিলে হেনলে মারিয়া বাদে রূপ বাইরে তারছে না, গেট খোলা নাই মারাস। এক পর্যায়ে স্বজনরা ক্ষুব্ধ হয়ে আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম কর্মীদের উপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। স্থানীয়রাও যোগ দেন। এ সময় বিক্ষোভকারীরা ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন। পুলিশ বলছে মর্মান্তিক এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। 5-6 ছিল এরকম কোনো খবর এখনো পর্যন্ত কোনো সূত্র আমাদেরকে এমনটি জানায়নি। সব ধরনের ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা, ফায়ার সার্ভিসের ব্যবস্থা সব এখানে যথাযথভাবে রয়েছে। প্রতিবারই অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনগুলোর ত্রুটি নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা হয়। সুতরাং ভবিষ্যতে যেন এই ধরনের ত্রুটি না হয় সেই জন্য সবার নজরদারি বাড়ানোর কথা জানান সংশ্লিষ্টরা। মৌ খন্দকার, নিউজ 24, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। এবারে করোনা প্রসঙ্গ। দেশে একদিনে করোনা ভাইরাসের সংক্রমণে 24 ঘন্টায় মৃত্যুর আবারও রেকর্ড হয়েছে। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 212 জনের। এ সময় 11,324 জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এর আগে একদিনের সর্বোচ্চ মৃত্যু ছিল গেল বুধবার 201 জন। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় মোট 36,586 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 30.95%।
সব মিলিয়ে দেশে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 10,543 জন। মোট মৃত্যু হয়েছে 16,004 জনের। শনাক্ত মৃত্যুর সংখ্যা বাড়ার সাথে সাথে ক্রমেই সীমিত হয়ে আসছে হাসপাতালগুলোর রোগী ধারণ ক্ষমতা ও আইসিইউ সুবিধা। শুক্রবার রাজধানীর অনেক হাসপাতালে ছিল ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগীর চাপ। কর্তৃপক্ষ বলছেন, শনাক্তের বর্তমান ধারা অব্যাহত থাকলে ভয়ঙ্কর চাপ পড়বে দেশের চিকিৎসা ব্যবস্থায়। এজন্য ঈদের আগে আরও কঠোর বিধিনিষেধের পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। করোনায় এরই মধ্যে 200 জনের অধিক মৃত্যুর রেকর্ড দেখেছে বাংলাদেশ। সংক্রমণ যে গতিতে ছড়িয়ে পড়ছে, আশঙ্কা করা হচ্ছে দ্রুতই আরও অবনতি হবে পরিস্থিতির। শুক্রবার রাজধানীর বিভিন্ন হাসপাতালে গিয়ে দেখা যায় করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে ভর্তি হতে আসছেন অনেকেই। প্রতিদিন করোনা শনাক্ত হচ্ছে প্রায় 11,000 জনের মতো। তাতেই হাসপাতালগুলোতে দেখা দিয়েছে সিটের সংকট। সংখ্যা দ্বিগুণ হলে হিমশিম খেতে হবে চিকিৎসকদের। বুকের এক্সরে করার পরে বলে যে খুব একটা ভালো মনে হচ্ছে না, আপনারা রাজশাহীতে নেন, না হলে ঢাকায় নেন। আমাদের ওখানে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে চিকিৎসা ব্যবস্থা, সেটা ওখানে আরটিপিসিআর ল্যাবও নেই, শুধু র্যাপিড টেস্টের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। করোনার এমন ভয়াবহ পরিস্থিতিতে কারফিউ জারি করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে এরই মধ্যে আলোচনা চলছে সরকারের নীতি নির্ধারক পর্যায়ে। কারফিউ তো দিয়ে লাভ হবে বলতে মনে হচ্ছে না, কারণ লকডাউনের শুরুতে যেটা ছিল, লকডাউনে আসলে কারফিউর মতো যদি হইতো তাহলে কিন্তু এটা হয়তো সুফলটা আমরা বেশি পেতাম, তো ঠিক ওইভাবে তো হয় নাই। রাজধানীর হাসপাতালগুলোতে আসছেন প্রচুর ঢাকার বাইরের রোগী। ঈদ পর্যন্ত জনগণকে যে করেই হোক ঘরে রাখতে হবে বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আমরা গ্রামে গঞ্জে যাবেন না, কারণ আপনার মধ্যে ভাইরাস থাকলে যে গ্রামে আসা যাওয়া চলছে এভাবে কিন্তু ছড়িয়ে পড়বে। একবার যাবেন নিজে ভাইরাস হয়তো বহন করে ছড়াতে যাবে, প্রথমেই ঘরের মধ্যে তার বাপ মা ছেলে মেয়ে দাদা তাদের ছড়াবে, পাড়া প্রতিবেশী, এইভাবে কিন্তু ছড়িয়ে যাচ্ছে, আবার তারা ফেরত আসবে। শনাক্তের সংখ্যা বাড়লে মৃত্যুর সংখ্যা বাড়বে, এটাই স্বাভাবিক। তাই মৃত্যু কমানোর জন্য প্রথমত হচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণের যে ধারাবাহিকতা তাকে রোধ করতে হবে। এবার করোনায় সব থেকে বেশি মৃত্যু হচ্ছে বয়স্ক লোকের। মোট মৃত্যুর প্রায় 50%। শনাক্তের সংখ্যা দ্বিগুণ হলে ভয়ঙ্কর অবস্থায় পড়ে যাবে দেশ। তাই আগামী কয়েক সপ্তাহ মানুষের ঘরে থাকা খুবই গুরুত্বপূর্ণ। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টার সহ ঢাকার 5 স্থানকে করোনা ফিল্ড হাসপাতাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার স্বাস্থ্য সচিব লোকমান হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান। সরকারি যে 10টা হাসপাতাল ছিল সেখানে আমরা 1501টা বেড়াইছি। ডিএনসিতে তো আপনার সবচেয়ে সর্বোচ্চ সংখ্যক 450 আইসিইউ বেড সহ 1200 নিয়ে আসছি ডিএনসি হিসেবে। এবং আমরা এখন ফিল্ড হাসপাতাল, এটা আমরা বড় অঙ্গিকে শুরু হবে, আপনারা দেখতে পারবেন। তো আমরা আশা করি স্বল্পতম সময়ের ভিতরে ঢাকায় আমরা চালু করে দেব। এই মুহূর্তে আমাদের ঢাকার প্রয়োজন নাই, বাট আমরা মানসিকভাবে রেডি থাকি। চলছে লকডাউনের দ্বিতীয় সপ্তাহ। শুক্রবার হওয়ায় রাস্তাঘাটে যানবাহনের চাপ ছিল তুলনামূলক কম। প্রয়োজনীয় কাজের ছুতো ছিল কারো কারো, কেউ আবার বেরিয়েছিলেন অযথায়। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে মাস্ক পরিধানে এখনও রয়েছে অনেকেরই অনীহা। লকডাউনে রাস্তার মোড়ে মোড়ে অব্যাহত ছিল আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি। তারা জানান, প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ সহ এখনও জরিমানা জারি রেখেছেন তারা। অন্যান্য প্রসঙ্গ, প্রধানমন্ত্রীর স্বপ্নের আশ্রয়ণ প্রকল্পের দুর্নীতি ও অনিয়ম চিহ্নিত করতে মাঠে নেমেছে একাধিক টিম। দোষ প্রমাণিত হলে দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে চাকরি বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রকল্প পরিচালক। গৃহহীনদের আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের চিত্র সরাসরি পরিদর্শনে গিয়ে এই হুঁশিয়ারি দেন। ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতে অর্থ বরাদ্দের কথাও জানান তিনি। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্টে বিস্তারিত। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রকল্প দেশের সব মানুষের জন্য আবাসন নিশ্চিত করা। সেই প্রকল্পের অংশ হিসেবে মুজিব বর্ষে এরই মধ্যে 1 লাখের বেশি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে জমিসহ নতুন ঘর।
বছর না ঘুরতেই গণমাধ্যমে উঠে আসে সেই ঘর নির্মাণে ভয়াবহ দুর্নীতির চিত্র। তোলপাড় হয় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সারা দেশ। ওএসডি করা হয় 5 জনকে। এমন বাস্তবতায় দেশব্যাপী আশ্রয়ণ প্রকল্পের বাড়ি পরিদর্শনে নেমেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের একাধিক টিম। জেলা উপজেলায় নির্মিত এবং নির্মাণাধীন ঘরের সবকিছুই যাচাই করে প্রতিবেদন দিবেন তারা। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে প্রধানমন্ত্রী কার্যালয়ের তদন্ত দল। ওএসডি নয়, আশ্রয়ণ প্রকল্পে কোন রকমের অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা আবারও বললেন প্রকল্প পরিচালক। তদন্ত করার পর যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাদের বিরুদ্ধে আমাদের যে 4টি বিধি রয়েছে সে অনুযায়ী ব্যবস্থা নেব। আর যারা এখানে এই কাজটি করেছেন, এই যে ধরেন মাটি কম্প্যাকশন হওয়ার আগে এরকম করেছেন অথবা কোনো ঘরের নির্মাণ সামগ্রী কম দিয়েছেন, অভিযোগ তদন্ত পূর্ণাঙ্গ হবে। কিন্তু ইতিমধ্যে আমরা তাদেরকে ওএসডি করেছি। সরকার মনে করেছেন তাদেরকে ওএসডি করা হোক, পরবর্তীতে পূর্ণাঙ্গ তদন্ত শেষে যার যার দায়িত্ব নির্ধারণ হবে। তিনি জানান, প্রকল্পের শতভাগ সফলতা নিশ্চিতে এই পরিদর্শন। ক্ষতিগ্রস্ত ঘর মেরামতে অর্থ বরাদ্দের কথাও জানান মাহবুব হোসেন। ঘরের ওই পাশে বালু সরে যাওয়ার কথা আমরা পত্রিকায় দেখেছিলাম, বিশেষত আমরা সেগুলো দেখার জন্য এসেছি। এখন তারা মাটি ভরাট করে রিং বাদ দিচ্ছেন এবং স্থায়ী প্রোটেকশনের জন্য আমাদের কাছে প্যালা সেটিং চাইলে আমরা টাকা দিব যাতে এটি ওয়েল প্রোটেক্টেড হয়। তবে আমাদের আশা করি এবং আমাদের লক্ষ্য থাকবে যে এরকম যেন কোনো কোথাও আর না ঘটে। ঢাকা, রাজশাহী, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা উপজেলায় 5টি টিম নির্মিত ঘর পরিদর্শন করবে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। রাজধানীর কামরাঙ্গীচরে বিস্ফোরণে একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছেন। ব্যাটারি চালিত ইজি বাইকের ব্যাটারি চার্জ দেওয়ার পর এই বিস্ফোরণ ঘটে। ব্যাটারি ও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আরও জানাচ্ছেন মাসুদ আল বনি। কামরাঙ্গীচরে এই বাড়িতে থাকতেন শারীরিক প্রতিবন্ধী আব্দুল মতিন, তার স্ত্রী ইয়াসমিন, মেয়ে মাইশা ও আয়শা। এছাড়াও থাকতেন ইয়াসমিনের ভাগ্নে রায়হান। শুক্রবার ভোররাত 3টার দিকে বিকট শব্দ শুনে এলাকাবাসী এসে আগুন দেখে তাদের উদ্ধার করে। এমন একটা শব্দ আসছে বলার মতো না। আমি ডাইনার কি হলো তাকে দিই জ্বালানো আগুনের মতো বাইরে দিয়েছে। বেটা এন খারুয়া আগুনে দাও দাও করে আগুন জ্বলতেছে, বেটা শৈল্য মোটর সাইডে আমরা আগুন মিস দিবাইছি আর ময়নাফারের ভিতরে রুম কলে নিয়ে পানি ডালছি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায় আব্দুল মতিন প্রতিবন্ধী। ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে সংসার চালাতো। অটোরিকশার ব্যাটারি চার্জে দেয়া ছিল। শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন লালবাগ বিভাগের ডিসি জসিমউদ্দিন মোল্লা। তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। শর্ট সার্কিটে আগুন লাগার কারণে এদের স্বামী স্ত্রী এবং এদের 2টা বাচ্চা অগ্নিদগ্ধ হয়েছে। তাদেরকে বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে। রাত্রে 3টা সাড়ে 3টার ঘটনা। আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ছোট যে আয়েশা, তার অবস্থা একটু ভালোর দিকে, কিন্তু মায়েশা এবং আমার বোন ময়না এবং আব্দুল মতিন এদের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে 4 জন হাসপাতালে ভর্তি। আব্দুল মতিন ও তার স্ত্রী ইয়াসমিনের অবস্থা আশঙ্কাজনক। মাসুদ আল বনি, নিউজ 24, ঢাকা। অনলাইনে পণ্য কেনাবেচার দেশীয় প্ল্যাটফর্ম ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসুলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। শুক্রবার দুদকের উপপরিচালক বিষয়টি নিশ্চিত করেন। বলেন, গেল নভেম্বরে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ইভ্যালির বিরুদ্ধে দেশের বিভিন্ন দৈনিক পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদগুলোর পেপার কাটিং সহ অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতেই দুদকের মানি লন্ডারিং অনুবিভাগের 2 সদস্য বিশিষ্ট টিম অনুসন্ধান কার্যক্রম শুরু করেন। সে ধারাবাহিকতায় এই নিষেধাজ্ঞা। বাংলাদেশের রাজনৈতিক স্বাধীনতা সীমিত, এই তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে। বলা হয়েছে, 2020 সালে সার্বিকভাবে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতিরও উন্নতি হয়নি। ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ করা সহ মত প্রকাশের স্বাধীনতার উপর বিধিনিষেধ এবং নারী ও কন্যা শিশুদের উপর অব্যাহত সহিংসতার বিষয়ে যুক্তরাজ্যের বড় ধরনের উদ্বেগ রয়েছে। বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলোর বরাত দিয়ে যুক্তরাজ্য তার প্রতিবেদনে উল্লেখ করেছে,
ক্রসফায়ার, নির্যাতন সহ 225টি বিচার বহির্ভূত হত্যার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোই দায়ী। করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। এক বিবৃতিতে তিনি একথা বলেন। বাজেটের অন্য খাতের টাকা কেটে হলেও সব মানুষের টিকা নিশ্চিত করার দাবিও জানান ডক্টর কামাল। পরিস্থিতি আরও ভয়াবহতার দিকে যাওয়ার আগেই দরিদ্র মানুষের খাদ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসের নিশ্চয়তা, অক্সিজেন, ভেন্টিলেশন সহ চিকিৎসা সামগ্রীর পর্যাপ্ত ব্যবস্থা করার আহ্বান জানান। করোনাকালে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে দেশের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। আর এরই ধারাবাহিকতায় শুক্রবার দিনাজপুরে দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় ত্রাণ সহায়তা। এসব খাদ্য সহায়তা পেয়ে বেশ খুশি নিম্ন আয়ের মানুষেরা। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। করোনায় বিপর্যস্ত সারা দেশ। সংক্রমণ রোধে দেশ জুড়ে চলছে লকডাউন। এমন বাস্তবতায় দুস্থ, কর্মহীন ও অসহায় মানুষের মাঝে দাঁড়িয়েছে দেশের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। শুক্রবার দিনাজপুরে খানসামা, বীরগঞ্জ ও কাহারোল উপজেলার বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থ 900 জনকে এই ত্রাণ বিতরণ করা হয়। করোনা পরিস্থিতি ও লকডাউনের মধ্যে এই উপহার পেয়ে খুশি হতদরিদ্ররা। বসুন্ধরা থেকে চাউল ডাল গরিবদের মাঝে এই ত্রাণটা পাইলাম, আমরা খুশি হয়েছি। দান একটা পাওয়া মানে কি, গরিব মেশি বাঁচার জন্য দিছে, আমার খুবই ভালো লেগেছে। আমরা চাই ওনারা যেন আরো গরিব মেহনতি মানুষের পাশে দাঁড়াতে পারে। কালের কণ্ঠ শুভ সংঘের কর্মীদের ব্যবস্থাপনায় ত্রাণ বিতরণ করা হয়। বসুন্ধরার উপহার সামগ্রী আমরা পৌঁছে দিলাম অসহায় মানুষদের পাশে। তখন আজকে তাদের মুখে হাসি দেখে আমাদের নিজের আত্মতৃপ্তি আমরা ভরে উঠেছি আমাদের শুভ সংঘের সকল সদস্যবৃন্দদের। বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। বসুন্ধরা গ্রুপ একটা শিল্প প্রতিষ্ঠান, সবচেয়ে বড় একটা শিল্প প্রতিষ্ঠান। তারা যে সাধারণ মানুষের কল্যাণে এগিয়ে আসছে, আমি সকলকে, এই সকল শিল্পপতিকে এই সমস্ত মানুষের কল্যাণে এগিয়ে আসার জন্য উদ্যপ্ত আহ্বান জানাচ্ছি। দিনাজপুরে 13টি উপজেলার 4000 পরিবারের মাঝে বসুন্ধরা গ্রুপের ত্রাণ সামগ্রী পর্যায়ক্রমে দেয়া হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কুষ্টিয়ার খোকসায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে নিউজ 24-এর সিনিয়র নিউজ এডিটর বোরহানুল হক সম্রাটের মা সাজেদা বেগমকে। এর আগে শুক্রবার সকালে মরদেহ পৌঁছার পর জানাজা সম্পন্ন হয়। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে রাজধানীর পুলিশ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাজেদা বেগম। গেল 27 জুন করোনা আক্রান্ত হলে তাকে রাজধানীর মিরপুর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাজারবাগ পুলিশ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। করোনার কাছে হার মেনে পৃথিবী থেকে চলে গেলেন এই রত্নগর্ভা জননী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। অবিরাম বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি হুহু করে বাড়ছে। বৃহস্পতিবার রাতে লালমনিরহাটের দোয়ানিয়াতে অবস্থিত তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলে শুক্রবার সকালে পানি কিছুটা কমে বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড়ি ঢল নেমে আসায় এক রাতের পানিতে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীর তীরবর্তী গ্রামে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে উপজেলার 5 ইউনিয়নে আনুমানিক 10,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ভারতের গজলডোবা ব্যারেজের সবকটি গেট খুলে দেওয়ায় বাড়তে থাকে তিস্তার পানি। কুড়িগ্রামেও তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। পানি বৃদ্ধির ফলে রাজারহাট, উলিপুর ও চিলমারিতে নিচু অঞ্চল কিছুটা প্লাবিত হয়েছে। ডুবে গেছে পাট, বীজতলা ও সবজি ক্ষেত। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলাম এক অর্থ বাণিজ্যের সংবাদ। মহামারীর এই সময়ে অস্বস্তির আরেক নাম যেন নিত্যপণ্যের বাজার। চাল, মাছ, মাংস, সবজি, সোয়াবিন তেল সহ বেশিরভাগ নিত্যপণ্যের বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতারা। বিক্রেতারা বলছেন, একদিকে লকডাউন, অন্যদিকে বৃষ্টির জন্য বাড়তি দামেই
এসব পণ্য কিনতে হচ্ছে তাদের। তবে ক্রেতারা বলছেন আয় কমে যাওয়ার এই সময় বাজার মনিটরিংয়ের বিকল্প নেই। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার চাকরিজীবী সহ বিভিন্ন পেশার মানুষের ভিড় চোখে পড়ে নিত্যপণ্যের বাজারে। লকডাউনে ভিড় খানিকটা কম হলেও নিত্যপণ্যের দাম মোটেই কম নয়। সামনে কোরবানির ঈদ, তাই এরই মধ্যে বাড়তে শুরু করেছে মশলা জাতীয় পণ্যের দাম। বেড়েছে আলু রসুনের দামও, তবে খানিকটা কমেছে পেঁয়াজের দাম। লবঙ্গর দাম কেজিতে 100 টাকা বাড়ছে, বর্তমান খুচরা 1000, পাইকারি 1000 আর খুচরা 1200। পেঁয়াজের কেজিতে কমছিল 3-4 টাকা কমছে, আর আলুর দাম সীমিতই রয়েছে আগের দামে। আমাদের জন্য সবকিছু কিনা খুব অসম্ভব হয়ে যাচ্ছে। নদী কিংবা বিলের মাছের সরবরাহ কম থাকায় বেড়েছে মাছের দাম, তবে কেজি প্রতি 100 থেকে 200 টাকা কমেছে রূপালী ইলিশের দাম। ক্রেতাদের দাবি বাজার মনিটরিং জোরদারের। এটা 1000 বেশি, এটা 600-650 গ্রাম ওজন, এটা 500-450, এটা বেশি 800। বন্যার জন্য একটু কম আসতেছে, মাছ আমদানি কম আসতেছে। যারা নিম্ন মধ্যবিত্ত স্বাভাবিক আয়ের মানুষ, তাদের উপরে খুব প্রভাব পড়তেছে। মাছের পর সবজি কিনতে এসেও স্বস্তি নেই ক্রেতাদের। এখানেও সরবরাহ কমের দোহাই দিয়ে বেড়েছে বেগুন, শসা, পটল, ঢেঁড়স সহ বেশিরভাগ সবজির দাম। বৃষ্টি, তার জন্য আবার হলো বর্ষার সিজন, না এখন সবজি হয় না। এরকম যদি হয় আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য আমাদের খুব খারাপ। সপ্তাহের ব্যবধানে কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে প্রায় সব ধরনের চালের দাম। খুচরা বিক্রেতারা দায় চাপাচ্ছেন বড় ব্যবসায়ীদের উপর। বাড়তি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেলও। 28 চালের বস্তায় বাড়ছে হলো 100 টাকার মতো, 80 টাকার মতো। পাইজাম চালের বস্তায় বাড়ছে 180 টাকা, 200 টাকা। তবে ক্রেতাকে খানিকটা স্বস্তি দিচ্ছে মুরগির দামে। সপ্তাহের ব্যবধানে 20 টাকা পর্যন্ত কমেছে ব্রয়লার মুরগির দাম। পাশাপাশি সোনালী দেশি মুরগির দামও কমতির দিকে। দেশিটা হচ্ছে 450 টাকা, আর ককটা হচ্ছে 210 টাকা, আর ব্রয়লারটা হচ্ছে 130 টাকা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবারে প্রবাসের খবর। করোনানাশক স্প্রে উদ্ভাবন করে পুরো বিশ্বে আলোচনায় ব্রিটিশ বাংলাদেশি বিজ্ঞানী সাদিয়া খানম। বিজ্ঞানীরা বলছেন তার আবিষ্কৃত স্প্রে করোনার বিরুদ্ধে শতভাগ কার্যকর। সাদিয়ার উদ্ভাবনের প্রশংসায় ব্রিটেনের স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে নাসা ল্যাব পর্যন্ত। যুক্তরাজ্য থেকে আসম ও মাসুমের পাঠানো তথ্যচিত্রে মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। করোনা মহামারীতে যখন বিপর্যস্ত গোটা বিশ্ব, তখন জীবাণুনাশক স্প্রে ভল্টিক আবিষ্কার করে বাঁচার আলো দেখালেন ব্রিটিশ বাংলাদেশি বিজ্ঞানী সাদিয়া খানম। পুরো বিশ্বে এখন আলোচনার তুঙ্গে 26 বছর বয়সী এই আবিষ্কারক। এটি করোনা থেকে অনেকটাই আপনাকে নিরাপদ রাখবে। আমার এই আবিষ্কার সবার জন্য। বাংলাদেশকে আমি আমার সাধ্যমতো সাহায্য করতে চাই। বায়োমেডিক্যাল সায়েন্স ও জিনোমিক মেডিসিনে পড়াশোনা করা সাদিয়ার স্প্রে করোনা ভাইরাসের বিপরীতে শতভাগ কার্যকর বলছেন বিজ্ঞানীরা। ইংল্যান্ডের চেশায়ারে বাবার রেস্টুরেন্টে গবেষণা শুরু করেন সাদিয়া। 1.5 বছরের গবেষণায় তৈরি স্প্রে যে কোনো স্থানকে 14 দিন জীবাণুমুক্ত করতে সক্ষম। আর সন্তানের যুগান্তরী এই আবিষ্কারে খুশি বাবা মা। বললেন মানব জাতির মঙ্গলে সাদিয়ার আবিষ্কার ইতিহাস হয়ে থাকবে। আমি অলওয়েজ আমার ফুডিরে আমি ফ্রেন্ড বানাই, আমি তুলছি অলওয়েজ দেন এনকারেজ করছি। আমরা গর্ব আমরা বাচ্চা লাগে, আপনারা গর্ব আপনার বাচ্চা লাগে। আপনারা যদি ফ্রেন্ড থাকেন একটা দেখবা আপনার বাচ্চা কোনানো যাইরা কোনটা কররা, কিতা লাগি বড় হইবার এনকারেজ করেন, যদি বড় হইবা ইনশাআল্লাহ সব বড় বাচ্চা। সাদিয়াও মনে করেন স্বপ্ন দেখতে জানলে তা বাস্তবায়ন কঠিন নয়। মাসুদ রানা, নিউজ 24। পূর্ব ইউরোপের দেশ স্লোভাকিয়ায় বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত দেশটির রাষ্ট্রপতি সুজানা চাপুটোভার কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। বুধবার স্লোভাকিয়ার রাজধানী ব্রাটিস্লাভাতে অবস্থিত প্রেসিডেন্সিয়াল প্যালেসে স্লোভাক প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির কাছে মোহাম্মদ আব্দুল মুহিত স্লোভাকিয়ায় নিযুক্ত বাংলাদেশের অনাবাসী রাষ্ট্রদূত হিসেবে তার পরিচয়পত্র পেশ করেন। এ সময় স্লোভাকিয়ার সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রদূত আব্দুল মুহিত বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ এর পক্ষ থেকে স্লোভাকিয়ার রাষ্ট্রপতি সুজানা চাপুটোভাকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
কাতারে বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ কমিউনিটি কাতারের উদ্যোগে দূতাবাস প্রাঙ্গণে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিন এবং হামাদ মেডিকেল কর্পোরেশনের ব্লাড ট্রান্সফিউশন সার্ভিসের সহকারী নির্বাহী পরিচালক ডক্টর আয়েশা আল মালকি এর উপস্থিতিতে রক্তদান কর্মসূচি শুরু হয়। এ সময় হামাদ হাসপাতালের ডিএলএমপি বিভাগের ভাইস চেয়ারম্যান ডক্টর জাভেদ আক্তার সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। কুয়েতে অবস্থানরত বাংলাদেশের বিভিন্ন জাতীয় প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন সংবাদ মাধ্যমের কুয়েত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত। দীর্ঘ প্রতীক্ষা শেষে কুয়েতে বাংলাদেশ প্রেস ক্লাবের কমিটি গঠনে 16 জুলাই সংগঠনটির বিভিন্ন পদের প্রার্থীদের নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী যাচাই বাছাই শেষে নির্বাচনের মাধ্যমে কমিটি ঘোষণা করা হবে বলে শুক্রবার এক সভায় সংগঠনের সদস্যরা ঐক্যমত পোষণ করেন। হাইতিতে নিজ বাসভবনে প্রেসিডেন্ট হত্যার সঙ্গে জড়িতরা সবাই বহিরাগত হিটম্যান বলে জানিয়েছে দেশটির পুলিশ। 26 জন কলম্বিয়া এবং 2 জন মার্কিনীকে নিয়ে গঠিত এই হিট স্কোয়াডের মধ্যে এখন পর্যন্ত 17 জনকে আটক করা হয়েছে। আর হামলার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে মারা গেছেন 3 জন। এছাড়া আরও 8 জন পলাতক রয়েছে বলে জানিয়েছেন পুলিশ চিফ লিওন চার্লেস। পলাতক আততায়ীদের ধরতে পুলিশ তল্লাশি শুরু করেছে। আন্তর্জাতিক আফগানিস্তানের 85% এলাকা দখল করেছে তালেবান। দখলকৃত এলাকার মধ্যে ইরান সীমান্তবর্তী অঞ্চলও রয়েছে। তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বার্তা সংস্থা এএপি-কে এই তথ্য জানিয়েছে। এছাড়া দেশজুড়ে সশস্ত্র গোষ্ঠীটি ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে। তবে পশ্চিমা বাহিনী আফগানিস্তান ত্যাগের পর দেশটির ক্ষমতা দখল করবে তালেবান। আন্তর্জাতিক সম্প্রদায়ের এমন আশঙ্কার সঙ্গে পুরোপুরি একমত নন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ন্যাটো বাহিনী আফগানিস্তান ছাড়লেও দেশটিতে তালেবানদের ক্ষমতা দখল অবশ্যম্ভাবী নয়। এবারে খেলার খবর। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে 150 রানের ইনিংস সেরা ক্যারিয়ারের পরও সাদা পোশাকে অবসরের চিন্তা করছেন মাহমুদুল্লাহ রিয়াদ। শুক্রবার সকালে টিম মিটিংয়ে নিজের ভাবনার কথা টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন মিস্টার কুল খ্যাত এই ব্যাটসম্যান। টি-20 ওয়ানডে স্কোয়াডে থাকলেও জিম্বাবুয়ে সফরে টেস্ট দলে নাম ছিল না মাহমুদুল্লাহ রিয়াদের। তবে তামিম মুশফিকের ইনজুরির শঙ্কা থেকে হুট করেই টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয় রিয়াদকে। দীর্ঘ 16 মাস পর প্রত্যাবর্তনটাও করে রাখেন স্মরণীয়ভাবেই। দ্বিতীয় ইনিংসে এখন ব্যাট করছে বাংলাদেশ। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, মাহমুদুল্লাহ জিম্বাবুয়ে সফরের আগেই জানিয়েছেন সে টেস্ট খেলতে চান। এদিকে হারারে টেস্টে চালকের আসনে বাংলাদেশ। সাকিব মিরাজের ঘূর্ণিতে জিম্বাবুয়ের প্রথম ইনিংস থামে 276 রানে। সাকিব 4টি, মিরাজ স্বীকার করেন 5টি উইকেট। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে মুমিনুল বাহিনীর সংগ্রহ 45 রান। 237 রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছে টাইগাররা। মাহফুজুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। 114 রানে 1 উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করা জিম্বাবুয়ের তৃতীয় দিনের শুরুটা খুব একটা মন্দ ছিল না। তবে সাকিব মিরাজের ঘূর্ণি বেশি দূর যেতে দেয়নি স্বাগতিকদের। চমৎকার কিছুর ইঙ্গিত দেয়া টেইলর 81 রানে কাটা পড়েন মেহেদী মিরাজের বলে। দলীয় স্কোর তখন 176। এরপর অবশ্য নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে স্বাগতিকরা। দলীয় সংগ্রহ যখন 225 তখন মায়ার্স ফেরেন সাকিবের বলে। এরপর দ্রুতই মারুমার উইকেট হারিয়ে বিপাকে পড়ে জিম্বাবুয়ে। দলীয় সংগ্রহ তখন 4 উইকেট হারিয়ে 228। রয় কায়েও কোনো রান না করে তাসকিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলে ব্যাকফুটে চলে যায় জিম্বাবুয়ে। 104, 106 ও 108তম ওভারে কাইতানো 53 ও ভিক্টরকে সাজঘরে ফিরিয়ে নিজের 4 উইকেটের কোটা পূরণ করেন মিরাজ। পঞ্চম উইকেটের কোটা পূরণেও বেশি সময় নেননি তিনি। 110তম ওভারে মুজারবানিকে বোল্ড করে নিজের পঞ্চম উইকেটের কোটা পূরণ করেন তিনি। ফলন এড়ানো জিম্বাবুয়ের শেষ উইকেটটি নেন সাকিব। নাজমুল শান্তর হাতে সাকিবের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে ব্যক্তিগত সংগ্রহে কোনো রান যোগ করতে পারেনি রিচার্ড। মাহফুজুল ইসলাম, নিউজ 24। ফুটবলের খবর। কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ ভোরে মাঠে নামছে পেরু ও কলম্বিয়া। ম্যাচ শুরু ভোর 6টায়। কোপা আমেরিকার এবারের আসরে দুই দলই সেমিফাইনাল থেকে ছিটকে গেছে দুই হট ফেভারিট ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষে হেরে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি তাই দুই দলই দিচ্ছে সমান গুরুত্ব।
দুই দলের তাঁবুতে নেই বড় কোনো ইনজুরির সমস্যা। উভয় দলের মুখোমুখি শেষ 5 বারে দেখায় 3 জয় পেয়েছে কলম্বিয়া, একটি ম্যাচ জিতেছে পেরু, বাকি একটি ম্যাচ হয়েছে ড্র। এদিকে তৃতীয় স্থান নির্ধারণী জয়ের ব্যাপারে আশাবাদী উভয় দল। শেষ খবর সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরেকবার। রূপগঞ্জে সেজান জুস কারখানার ভয়াবহ আগুনে মৃত্যুর মিছিল, নিহত 52, 48 লাশের ময়নাতদন্ত সম্পন্ন, ডিএনএ পরীক্ষা শেষে হস্তান্তর। যেভাবে আগুন লাগছে তো দেখেন নাই গো, আমরা তো চোহে দেখছি, পাখি হলে উইরারে যাইতাম সব। হতাহতের ঘটনায় স্বজনদের সাথে পুলিশের সংঘর্ষ, কারখানা ভবনে ছিল প্রচুর দাহ্য পদার্থ, নিদারুণ চিৎকারেও মন গলেনি কর্তৃপক্ষের। নিয়ে একটা রুমের ভিতরে আছি, রুমের ভিতরে 20-25 জন মহিলা লইয়া এটার ভিতরে ঢুকছে পরতে আর বাড়িতে পারে নাই। আগুনের শুরুতেই কিন্তু প্রথম এক্সিটটা ব্লক হয়ে যায়, এরপরে বাকি থাকে একটি এক্সিট। এখন যেটা আমি বললাম যে র মেটেরিয়ালে আগুন ধরে যাওয়ার পরে তারা দ্বিতীয় এক্সিটে আসলে যেতে পারেন। দেশে করোনার থাবা আরও ভয়াবহ, 24 ঘন্টায় রেকর্ড 212 মৃত্যু, শনাক্ত ছাড়ালো 10 লাখ। রোগী বাড়ছে রাজধানীতে, 5 স্থানে ফিল্ড হাসপাতাল করার সিদ্ধান্ত। আশ্রয়ণ প্রকল্পে অনিয়মে দুর্নীতি চিহ্নিত করতে মাঠে প্রধানমন্ত্রী কার্যালয়ের একাধিক টিম, দোষীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। উত্তরাঞ্চলে বিপদসীমার উপর বইছে নদ নদীর পানি, বন্যার শঙ্কা, দামের ঊর্ধ্বমুখী ধারায় অস্বস্তি নিত্যপণ্যের বাজারে। এবং টেস্ট থেকে অবসরে চিন্তা রিয়াদের, হারারেতে নিয়ন্ত্রণ নিয়ে দিন শেষ বাংলাদেশের। কোপায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ আজ, লড়বে পেরু ও কলম্বিয়া। এখন এ পর্যন্তই। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।